रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्त्वे सदालीन रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतः वीर सन्तं नमाम्यहम्। मंच उपविष्ट महाराज दয়ের শ্রীচরণেতে ভুলুণ্ঠিত প্রণাম। মঞ্চ উপবিষ্ট গুণীজনদের প্রতি শ্রদ্ধা, নমস্কার ও শুভেচ্ছা জানাই। এই সেবাশ্রমে প্রয়াত সভাপতি শান্তিদার রামকৃষ্ণ লোকে গতির প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করি। এই সেবাশ্রমের সাধারণ সম্পাদক, অন্যান্য কার্যকর্তাবৃন্দ, উপস্থিত সজ্জনবৃন্দ, মাতৃমণ্ডলী, ভাই ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যে বিষয় আমি রাখবো আপনাদের সামনে তা হলো আমাদের দৈনন্দিন সমস্যা সমাধান বিবেকানন্দ। যে আগামী 2030 সালের মধ্যে ভারতবর্ষের যুবশক্তি 70% হবে, মানে ভারতবর্ষের জনসংখ্যার 70% হবে যুবশক্তি। এটা হলো ভারতবর্ষের একটা মস্ত বড় সম্পদ। তো এখন একটা প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, সেই প্রশ্নটা হলো এই যুবশক্তি ভারতবর্ষের সমাজকে পরিবর্তন করে স্বামীজি যে দিশা দিয়ে গেছেন যে ভারতবর্ষ পরম বৈভবশালী রাষ্ট্র হিসাবে, বিশ্বগুরু হিসাবে বিশ্বের কাছে প্রতিভাত হবে। এবং ঠাকুরের জন্মের পর থেকে সত্যযুগ শুরু হয়েছে, ফলে যুগেতে সত্য জাগরণের ক্রিয়াটি চলবে। তাহলে যুব সমাজ সেই দৃষ্টিতে সমাজ পরিবর্তনের কাজেতে অংশগ্রহণ করবে, নাকি এই সমাজের প্রতি অবজ্ঞা, ঘৃণা, শোষণের দৃষ্টি নিয়ে সমাজকে এটিএম হিসাবে ব্যবহার করবে? যে সমাজটির থেকে সে শিক্ষা নিয়েছে, অর্থ নিয়েছে, নিজেকে তিলে তিলে বৃদ্ধি করেছে, তার প্রতি কৃতজ্ঞতা বশত সে সমাজকে তার ঋণ শোধ করবে, না সমাজ থেকে অধিক অধিক অর্থ গ্রহণ করে নিজের ভোগ বিলাসিতাকে বৃদ্ধি করবে? একটি মানুষ, একটি চিকিৎসক যখন হয়, একজন শিক্ষক যখন হয়, যখন অন্য কোনো চাকরিতে অংশগ্রহণ করে আর প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজের আত্মপ্রকাশ করে, তখন সমাজের কি স্তরের শ্রম, অর্থ সেই ছাত্রটির পিছনে বা সেই মানুষটির পিছনে থাকে, সেটা অনেক সময় সে মনে রাখতে পারে না। আমার ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে। কিছুদিন আগে সারদা মঠের যে যখন আমরা ব্রহ্মচারী হিসাবেতে মঠে যোগদান করেছি, সেই সময় একটা কাপড় মিলে দিয়েছি। তো কাপড়টা শুকোতে দিয়েছি, অনেক দীর্ঘ সময় হয়ে গেছে, কাপড়টা শুকোচ্ছে না। একজন প্রবীণ সন্ন্যাসী এসে খুব বকলেন যে তোমরা কাপড়টা ঠিক সময়ে তুলছো না, কাপড়টাতে রোদে পুড়ে ঝলসে যাচ্ছে। তোমরা জানো এই কাপড়টার পিছনেতে কত শ্রম আছে, কত ঘাম আছে, কত কষ্ট আছে। একজন চাষি কাপাস চাষ করেছে, একজন তুলো করেছে, একজন সেটাকে বুনেছে, আর একজন সেটাকে ডিজাইন করেছে। তাহলে কত মানুষের শ্রম আছে। সেই কাপড়টা নষ্ট হয়েছে, রোদে ঝলসে যাচ্ছে, তোমরা এই শ্রমের উপযুক্ত মর্যাদা দিচ্ছ না। সেই কারণের জন্য, আর এই বিষয়টা আমাদের কাছে চিন্তার বিষয়, যে সত্য জাগরণের কাজে, বিশ্বগুরু ভারত নির্মাণের কাজে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে কিনা।
সত্য সবসময় আছে, সত্যের কোনো বিস্মিত হয় না, কোনো চলে যায় না। না, আবার অসত্য চিরস্থায়ী হয় না। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত হব, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা বলছে। তাহলে আমাদের কাজটা কি করতে হয় না, আমাদের কাজ আর যেটা করতে হয়, যে শাশুড়ি মা উনুনটা জ্বেলে দিয়েছেন, উনুনটা জ্বলছে, বৌমাকে মাঝে মাঝে গিয়ে আর ওখানেতে কাঠটা ঢুকিয়ে দিতে হয়, যাতে আগুনটা চিরকাল জ্বলতে থাকে। এই সত্য জোগাড়নে এই কাজটা আমাদের করতে হয়, সত্যকে জাগিয়ে রাখতে হয়। কিন্তু বর্তমানে চিকিৎসক হওয়ার কারণের জন্য যুব সমাজের যে সমস্যাগুলো চোখের সামনে ভীষণভাবে দেখা যাচ্ছে, সেটা হলো কি না, ছেলেরা পড়াশোনা করে না, ছেলেরা ঠিকমতো চিত্ত সংযম করতে পারে না, ছেলেরা মোবাইলে অ্যাডিক্টেড, ছেলেরা ড্রাগস নেয়, ড্রিঙ্কস নেয়। এখানে অনেক শিক্ষক উপস্থিত আছেন যারা ব্যক্তিগত আলাপচারিত অনেক সময় আমাদের বলেছেন যে দেখুন ডাক্তারবাবু, খুব দুঃখ লাগে যে এখানে কম বয়সী ছেলেরা হোটেলে গিয়ে লাইন দেয় ড্রিঙ্কসের জন্য। তারা কোনো নিয়মে চলতে চায় না, কোনো নিয়মে বাধা পড়তে চায় না, আর বড় হওয়ার জন্য নিজের পিতা মাতা সমাজকে অবজ্ঞা করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। আর মায়েরাও এই কথা বারবার ধরে এসে বলেন যে তারা মাংসে আসক্ত, তারা ডিমেতে আসক্ত, সাধারণ ভেজিটেবল খাবার দাবার তারা খায় না, আত্মীয় স্বজন সমাজের কারোর সাথে মেশে না। আবার দেখা যাচ্ছে যে এই কম বয়সী ছাত্রগুলির মধ্যে ব্লাড সুগার, হাইপারটেনশন, কোলেস্টেরল, এখন একটা নতুন রোগ হয়েছে শর্ট অ্যাটেনশন সিনড্রোম, যে 10-15 মিনিটের বেশি কোনো বিষয়ে অ্যাটেনশন দিতে পারছে না। পরম পূজনীয় বিশিষ্ট সন্ন্যাসী, তিনি এক সময়তে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আর বৌদ্ধ ধর্মের উপরে পড়াশোনা করছিলেন। তো তিনি বলছেন যে দেখো, হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রচুর ছাত্র এসছেন, সব ইন্টেলেকচুয়াল ছাত্র, তারা একটা ক্লাস শুনছেন, শুনতে শুনতে মাঝে মাঝে ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করছেন, 10 মিনিট শুনছেন, 10 মিনিট আবার ল্যাপটপ নিয়ে অন্য জিনিস দেখছেন। ফলে এই যে মানুষের চিত্ত সংযোগের যে সময়টা অনেক কমে যাচ্ছে, একে বলে শর্ট অ্যাটেনশন সিনড্রোম। আর একটা বাচ্চাদের মধ্যে খুব ডেভেলপ করেছে, সেটা হচ্ছে অটিজম। বাচ্চা কারোর দিকে মন দেয় না, কারো কথা শোনে না, কিছু শুনতেও চায় না, বুঝতেও চায় না। এই সমস্ত জিনিসগুলো ক্রমে আর বাড়তে শুরু করছে। তার সঙ্গে হতাশা, নেতিবাচক চিন্তা, অত্যন্ত চাপের কারণের জন্য। আপনারা জানেন কোটাতে আমাদের ছেলে মেয়েদের আপনারা পাঠান ট্রেনিং নেওয়ার জন্য, ভালো পরীক্ষাতে, আইএস পরীক্ষাতে বা ডাক্তারি পরীক্ষাতে আর চান্স পাওয়ার জন্য। সেখানে এত চাপ থাকে, সিলেবাসের চাপ আর বাম্মায়ের চাপ, তাতে 2022 সালে 40 জন আত্মহত্যা করেছে। মোবাইল না দেওয়ার জন্য প্রায় 50 জন আত্মহত্যা করেছে বাবা মায়ের উপরে ক্ষোভ নিয়ে। তাহলে এই যে একান্তভাবে মূল্যবোধের অভাব হয়ে যাচ্ছে, সেই কারণে আবার দেখুন যে বাবা মায়েরা খুব দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদের তৈরি করতে পারছে না। সেই কারণের জন্য যখন ছেলেরা বড় বড় কোম্পানি দিয়ে কাজ করছে, তারা মূল্যবোধ না শেখার জন্য, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না শেখার জন্য, মরাল ইঞ্জিনিয়ারিং না শেখার জন্য তারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ছে, সফট স্কিল শিখতে যাচ্ছে। অথচ যদি ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজির জীবন, শ্রীমদ্ ভগবত গীতা, এই যদি একটু একটু করে জানা যায়, রামায়ণ মহাভারত যদি জানা যায়, তাহলে মূল্যবোধ শেখার জন্য, সফট স্কিল শেখার জন্য আর ওখানে হাজির হতে হবে না। আমেরিকা থেকে যে সবচেয়ে বড় কোম্পানি যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শেখায় বা সফট স্কিল শেখায়, তারা যে 50টি মূল্যবোধের কথা বলছে, আমাদের যদি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ গীতাতে দেখেন, সেখানে যে 26টি ডিভাইন কোয়ালিটির কথা বলা আছে, অভয়ম সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম, অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম, দয়াভূতেষু অলোলুপ্তম মার্দবম হি অচাপলম।
তেজস্ক্ষমা ধৃতি শৌচম মদ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবম অভিজাতস্য ভারত। এখানে যে 26টি দৈবিক গুণের কথা বলা আছে, এটাই যদি রপ্ত হয়ে যায় তাহলে যে কোনো সমস্যাকে সে সমাধান করতে পারবে। কিন্তু সমস্যাটা হলো আমাদের বাবা মায়েরা প্রোগ্রামিংটা ঠিক করলেন না। যদি প্রোগ্রামিংটা ঠিক করতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি আসতো না। এবং এই প্রোগ্রামিংটা ঠিক করতে হবে। আমাদের যুব সমাজের প্রতি ভরসা আছে, তারা বিভিন্ন জায়গায় তো অত্যন্ত কৃতিত্বের সাথে এগিয়ে যাচ্ছে। তারা কি করছে না, ইংরেজি স্কুলে পড়াতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে, বড় চাকরি পেতে হবে, আমেরিকা থেকে একটা তকমা আনতে হবে, দরকার হলে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়ে যাবে বা কোনো ইউরোপে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর ডলারে পেমেন্ট পেতে হবে, আর ভোগ বিলাসিতাতে জীবনটাকে ডুবিয়ে দিতে হবে। আর শেষকালে বাবা মা হাপির টেস্ট করবে, কাঁদবে, তাদের দিকে ফিরে তাকাবে না। কলকাতা যদি যান দেখবেন যে ফ্ল্যাট পড়ে রয়েছে, বাবা মা, বুড়ো বাবা মা, পানের দোকানের বাবুটি এসে তাকে ওষুধ কিনে দিচ্ছে, চায়ের দোকানের লোকটি এসে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আর হাপির টেস্ট করে কাঁদতে কাঁদতে বলছে ও তবে ছেলেটা সুখে থাকুক। এই প্রোগ্রামিংটার জন্য আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে। আর এই প্রোগ্রামিংটা করে দিয়েছেন কে না, 1835 সালে মেঘলে সাহেব এসেছিলেন। তিনি বললেন যে ভারতবর্ষের যে প্রাণ পাখি ধর্ম, ভারতবর্ষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে একটি মানুষ তৈরি করতে হবে যে মানুষটি আর হাতে পায়েতে ভারতীয় হবে, তার অন্তঃকরণটা হবে ইংরেজের মতন এবং ইংরেজের দাসানুদাসের মতন। 1854 সালে আরেকজন সাহেব চার্লস উড, তিনি এসে বললেন যে একদম পুরোপুরি ইংরেজি ভাষাতে শিক্ষা দিতে হবে, সংস্কৃত বন্ধ করে দিতে হবে, আর সমস্ত সংস্কৃত টোলগুলোকে বন্ধ করে দিতে হবে। ফলে কি হলো যে ভারতবর্ষের যে সনাতন জ্ঞান বিজ্ঞান পরম্পরা সেটা সংস্কৃতের মধ্যেই রয়েছে, যার জন্য স্বামী বিবেকানন্দ সংস্কৃতকে অত্যন্ত প্রায়োরিটি দিতে চেয়েছিলেন। তো সেইখানেতে এই সংস্কৃত নির্বাসিত হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবং বললেন কি জড়বাদে ভোগবাদে একদম ডুবে যাও, এদের কোনো রকম যেন সম্বিত না থাকে, এদের যেন কোনো রকমের চেতনা না থাকে। অসত্যম প্রতিষ্ঠামতে জগদাহর নিঃস্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যৎ কাম হৈতুকম। সত্য বলে কিছু নেই, সত্যের কোনো ধারণা অবধারণা প্রতিষ্ঠা বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, শুধু পরস্পরের কামের জন্য সন্তান উৎপন্ন হয়, সুতরাং কামই ভোগ করো। এই সময়ে দুটি লোক তাদের চমকে দিল। এবং দুঃখের বিষয় একটা বলে দিই এই বিষয় যাওয়ার আগে, যে এই যে ইংরেজরা আমাদেরকে ইংরেজের দাসানুদাস করার জন্য, কেরানি তৈরি করার জন্য যে ব্যবস্থাটা করে দিয়ে গেল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কালো ইংরেজরা আর এখানে শাসন ক্ষমতাতে এলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে সারদা মঠের দ্বিতীয় সংখ্যাধ্যক্ষ লিখছেন যে 1925 সালের পর থেকে যে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন উদ্দীপ্ত হলো, যে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে, শ্রীমদ্ ভগবদ্গীতাকে কেন্দ্র করে, বন্দে মাতরমকে কেন্দ্র করে, আর ভারতবর্ষের সারা প্রান্ত উত্তাল হয়ে গেল ইংরাজি বিতরণে এবং ভারতবর্ষের স্বকীয়তা প্রতিষ্ঠার কারণের জন্য 1925 সালে এখানকার কালো ইংরেজরা আর বিবেকানন্দকে সরিয়ে দিলেন এবং মূল যে শাস্ত্রগুলো আছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে ইতিহাস লিখলেন, ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান পরম্পরাকে বিকৃত করলেন, বিস্মৃত করলেন। তো দুটি লোক খুব ঝামেলা করেছিল, যে কারণের জন্য আর 1911 সালে ব্রিটিশদের রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যেতে হয়েছিল। একজন হলেন এই কামারপুকুর গ্রামের বুড়ো ভদ্রলোক, তিনি মানুষকে শেখালেন, ভারতবর্ষকে শেখালেন
যে 800 বছর ধরে তোমাদের যে চৈতন্যের বিস্মৃতি ঘটেছে, তোমরা জাগো, তোমরা মানুষ হও, মান সম্বন্ধে হুঁশ তোমাদের ফিরে আসুক। কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। সেই সময়কার ব্রিটিশ শাসনের যারা অফিসার ছিলেন তারা বললেন, রামকৃষ্ণকে ধরে নিয়ে এসো, ওকে অ্যারেস্ট করো, ও এই মানুষগুলোর মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করার চেষ্টা করছে। এই মানুষগুলো যদি আত্মবিস্মৃত জাতিটার যদি স্মৃতি ফিরে আসে, তাদের শ্রদ্ধা ফিরে আসে, তাহলে আমরা এখানে টিকতে পারবো না। আরেকটা মানুষ যে ভারতবর্ষের ভিতটা কাঁপিয়ে দিয়েছে, সারা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঐতিহাসিক নরেন্দ্রনাথ সরকার বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে ত্রিশূল ব্যবহার করা হতো, সেই ত্রিশূলের একটা ফলা ছিল স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, একটা ফলা ছিল বন্দে মাতরম, আর একটা ফলা ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। স্বামী বিবেকানন্দকে ধরে নিয়ে এসে অ্যারেস্ট করো। বলছে মারা গেছে, মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। বলছে বাট হি ইজ ভেরি ডেঞ্জারাস আফটার হিজ ডেথ, হি ইজ ফেরোসাস। সেই স্বামী বিবেকানন্দ একটি সচ্ছল পরিবারের ছেলে, বাবার বেহিসাবি খরচের কারণের জন্য যখন 1884 সালে বাবা চলে গেলেন, তখন দিশাহারা হয়ে গেলেন। বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে চাকরি করছিলেন, বিদ্যাসাগর মশাইয়ের জামাই তার নিজের আত্মীয়দের ঢোকানোর জন্য নালিশ করলেন, চাকরিটা চলে গেল। খেতে পাচ্ছে না, মা শতচিহ্ন কাপড় ব্যবহার করছেন। 1886 সালে তার যে বিরাট আশ্রয়, গুরুদেব চলে গেলেন, মাথার উপরে ছাদটা ভেঙে পড়ল। তার সামনে দুটো লক্ষ্য, একটা লক্ষ্য হলো তার জীবন যৌবন দিয়ে মায়ের এবং ভাইদের এবং বোনেদের গ্রাস আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় হলো তার গুরুদেব যে কারণে পুণ্যভূমি ভারতবর্ষে অবতরণ করেছেন, ভারতবর্ষকে পুনরুদ্ধার করতে হবে, ভারতবর্ষকে সুতীব্র করতে হবে, আধ্যাত্মিক বলে জগৎ জয় করতে হবে। কারণ সারা বিশ্ব যখন ধ্বংসের পথে যাবে বা যাচ্ছে, সেটা স্বামীজি ফোরকাস্ট করেছেন। সেই বিশ্বকে বাঁচানোর জন্য সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্যিৎ দুঃখ ভাগ ভবেৎ। এইটা যখন করতে হবে, তখন ভারতবর্ষকে সুতীব্র হতেই হবে। জেল থেকে ফিরে ঋষি অরবিন্দ যখন উত্তর ভারতে তার ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন অন সনাতন ধর্ম, সেখানে তিনি বলছেন এই পুণ্যভূমি ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল পরিবেষ্টিত যেই দ্বীপখণ্ড, এখানে ভগবান মানবতার বীজগুলি নিক্ষেপ করেন, আর্য ঋষিরা সেগুলি পরিপালন করেন। পরে যখন জগতে প্রয়োজন হয়, তখন এই চারা গাছগুলি সারা বিশ্বে ছড়িয়ে দেন। তারপরে তিনি বলছেন যে যখন when world decline Hinduism rises, যখন সারা বিশ্ব ধ্বংসের পথে যায়, তখন ভারতবর্ষের হিন্দু ধর্মকে উত্থিত হয় বিশ্ব কল্যাণের জন্য। তো সেই ছেলেটি যখন তখন তিনি বেছে নিয়েছিলেন দ্বিতীয় যে লক্ষ্য, সেই দ্বিতীয় লক্ষ্যটাকে বেছে নিয়েছিলেন। সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আসার পরে যখন হরিমহাজের সঙ্গে দেখা হলেন, তখন তিনি বলছেন যে দেখো, ধর্ম বলতে তোমরা কি বোঝো আমি ঠিক বুঝি না, কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে, পরের দুঃখে আমার কষ্ট হয়। তো স্বামীজি, আমরা সবাই জানেন যে আমেরিকা গেলেন। সমস্ত লোকেরা সেই সময় এবং এখনো যে আমেরিকা বা ইউরোপে যান, কি জন্য যান? যেমন কেশব সেন গেছিলেন যশ নেওয়ার জন্য, যেমন সিআর দাস, ডব্লিউ.সি. ব্যানার্জি, নৌরেজিয়ারা গেছিলেন ব্যারিস্টার হওয়ার জন্য, অরবিন্দ ঘোষ গেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস হওয়ার জন্য গেছিলেন, রামমোহন গেছিলেন মোগলদের জন্য দরবার করার জন্য, দ্বারকানাথ ঠাকুর গেছিলেন ব্যবসার জন্য। এখনো যারা যান, তারা শিখতে যান, পড়তে যান,
আর ওই ইংরেজি শিখে এসে ওইখানকার রেজিম চেঞ্জ, মানে কি করে সমস্ত রাজধানীকে ধ্বংস করতে হয়, সভ্যতাকে নষ্ট করতে হয়, সেগুলো শিখে এসে তারা সেই দেশেতে অ্যাপ্লাই করেন। আমাদেরও তাই করেন। কিন্তু একটি মাত্র ব্যক্তিত্ব, তিনি শিখতে যাননি, তিনি শেখাতে গেছিলেন। তিনি ভারতবর্ষকে উজ্জ্বল করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন ফিরে এলেন, তিনি একটা প্রোগ্রামিং করে দিলেন আমাদের জন্য। আমাদের সেই প্রোগ্রামিংটা ফলো করতে হবে। সেই প্রোগ্রামিংটা যদি ফলো করতে পারি, তাহলে আমি যে প্রথম থেকে যে সমস্যাগুলো কথা বললাম, এবং আপনাদের সামনে যে ভারতবর্ষে যে সম্ভাবনার দৃষ্টিকোণ নিয়ে তাকিয়ে আছে, মায়েরা বেশি আছেন, মায়েদের এদিকে বেশি দায়িত্ব নিতে হবে তার সন্তান পালনের জন্য এবং নিজেদের চিন্তা ভাবনার কারণের জন্য। উনি দুটি প্রোগ্রামিং করে দিয়েছেন। একটি প্রোগ্রামিং হলো ম্যান মেকিং এডুকেশন, আরেকটি প্রোগ্রামিং হলো কম্পেশন, মানে সেলফলেস সার্ভিস। তো এই ম্যান মেকিং এডুকেশনের জন্য আমি যে খুব সুন্দর করে টুকটুক করে একদম ফর্মুলা, যেমন কেমিস্ট্রি ফর্মুলা তৈরি করে পরপর বলে দিচ্ছেন যে দেখো আমার মূল কাজটা হল, মূল আমাদের চিন্তাটা হলো মাই আইডিয়াল অফ এডুকেশন ইজ এনসিয়েন্ট গুরুগৃহবাস। গুরুগৃহে যেমন করে একটি সন্তান থাকে সেরকমভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় বিন্দুটা হবে যে বেদান্ত এবং বিজ্ঞান একসাথে পড়তে হবে। তৃতীয় বিন্দুটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে হলো কোনো অপচয় নয়, সর্ববিষয়ে সব জায়গাতে পবিত্রতা রক্ষা করা, তার অন্যতম শর্ত হলো সত্য। তারপরেরটা হলো চিত্ত সংযম, এবং তারপরে হলো প্রার্থনা। প্রার্থনাতে দুটো বিষয় নিয়ে আসতে হবে। একটা হলো গায়ত্রী মন্ত্র, সেটা হলো আমি তোমার বরণীয় তেজ ধ্যান করছি কারণ তুমি আমার বুদ্ধিটাকে কল্যাণের পথে নিয়ে যাও। পড়াশোনা করব আর অকল্যাণ করব, সমাজ এটা হতে পারে না। ওই গায়ত্রীটা করতে হবে। আর একটা হলো স্বামীজির স্বদেশ মন্ত্র, এটা ছাত্রদের শিখিয়ে দিতে হবে, পড়তে হবে। ভারতের কল্যাণ আমার কল্যাণ, মা আমায় মানুষ করো, আমার দুর্বলতা দূর করো। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা স্বামীজির কোর থিম, সেটা হলো যে পরার্থপরতার সাথে সাথে আমার মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্বটাকে বিকশিত করা এবং আমার সমস্ত কাজে তাকে প্রকাশিত করা। আজকে ইন্টারন্যাশনাল ফেমাস সমস্ত কার্ডিওলজিস্টরা বলতে শুরু করেছে, আমি ব্যক্তিগতভাবে চিকিৎসক হওয়ার কারণের জন্যও দেখেছি যে ইকোকার্ডিওলজি করা হচ্ছে, সিটি স্ক্যান করা হচ্ছে কার্ডিওলজির, সেখানেতে ভালো ভালো কার্ডিওলজির ওষুধ দেওয়া হচ্ছে। এতৎ সত্ত্বেও কার্ডিওলজিক্যাল কোনো পরিবর্তন হচ্ছে না। ডাক্তাররা চিন্তিত হয়ে গেছেন। কিন্তু যখন সে মানুষের জনরণ্যে ডুবে গেল, মানুষের সেবাতে নিয়োজিত হলো, তার মধ্যে যখন আর সৎ চিন্তার প্রবাহ হতে শুরু করলো, তার মধ্যে গুড হরমোনগুলো সিক্রেশন করতে শুরু করলো, দেখা গেল যে তার ইকোকার্ডিওগ্রামে চেঞ্জ হতে শুরু করেছে। সেজন্য আজকে বলা হচ্ছে যে জনরণ্যে ডুবে যাও, মানুষের সেবাতে নিজেকে নিযুক্ত করো, সমাজের কল্যাণ হবে, তোমার নিজের কল্যাণ হবে। সমাজের সাথে মিশতে হবে। আজকে যে সমস্ত আমরা দেখেছি ছোটোবেলাতে যে সমস্ত নদী আছে, যে সমস্ত পুকুর আছে, সেখানে কত রকমের উদ্ভিদ থাকতো। সেই জীববৈচিত্র্য যদি কেউ দেখতে না পারে, বহিঃপ্রকৃতিকে যদি ভীষণভাবে বিচিত্র দিক থেকে যদি দেখতে না পারে, তাহলে অন্তর প্রকৃতির পরিবর্তন হবে না। সেজন্য স্বামীজিকে অনুসরণ করতে হবে। স্বামীজিকে অনুসরণ করলেই আমাদের শান্তি, আমাদের কল্যাণ, সব দিক দিকে সুখ এবং শান্তি হবে। তাই বলি, স্বামীজি বলেছেন লাস্ট কথাটা, কাম আউট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ আর রিকোয়ার্ড টু ইলেকট্রিফাই দি ওয়ার্ল্ড। আমি মানুষ চাই, চরিত্র চাই, যে চরিত্র হবে পবিত্র, পরার্থপর এবং প্রেমদীপ্ত। এসো দেব এসো করুণা নিধান, ও আজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো এ আশিস দান, তব কাজেই যেন জীবন যায়। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।